অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে হেনা ম্যামের বাংলা ক্লাসে স্বাগত জানাই। ক্লাস 8-এর জন্য এটাই আমার প্রথম ভিডিও। আমি তোমাদের টেক্সট থেকে প্রতিটা গল্প এবং কবিতা লাইন ধরে বোঝাবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম যে এখনই তোমাদের যেহেতু থার্ড টার্ম পরীক্ষা, তাই শেষের দিকে গল্প আর কবিতা বুঝিয়ে কোনো লাভ হবে না। তাই তোমাদের কথা মাথায় রেখে আমি প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করলাম। তোমরা 2025 শিক্ষাবর্ষে যখন ক্লাস 9-এ উঠে যাবে, তখন আমি প্রতিটা টেক্সট এবং ব্যাকরণ নিয়ে ভালো ভিডিও আমি আপলোড করব। তোমরা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা সেই নোটিফিকেশানগুলো পেতে থাকবে। তাহলে এখন যেহেতু তোমাদের পরীক্ষা, তাই আমি টেক্সটের কোনো আলোচনায় যাচ্ছি না। দেখো, তোমাদের জন্য আমি একটা কোয়েশ্চেন রেডি করেছি। বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম ভিডিও আজকে একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি, পরের দিন আমি আর একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এভাবে বাংলা পরীক্ষা যতদিন হবে ততদিন আমি এভাবে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে থাকব। তো তোমাদের প্রথমে দেখো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যে সঠিক উত্তর বেছে নিয়ে লেখা। অর্থাৎ এটা খুবই সহজ জিনিস, যে অপশান দেওয়া থাকে। তোমরা এতদিন পরীক্ষা দিচ্ছ, জানো যে অপশান দেওয়া কোয়েশ্চেনগুলো সবার দেখবে খুব ভালোই লাগে। তো আমি টেক্সটের কোনো কোয়েশ্চেনের উত্তর তোমাদেরকে আমি বলবো না। ব্যাকরণগুলো নিয়ে আমি উত্তর এবং প্রশ্ন দুটো নিয়ে আলোচনা করব, আর টেক্সটের উত্তরগুলো তোমরা নিজে করবে। এবং কোনো উত্তর যদি তোমরা না পারো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব, তোমরা তখন সেখান থেকে জেনে নেবে। কিন্তু দেখো, সেটা দরকার হবে না, তোমরা নিজেই পারবে। প্রথমে দেখো, শুভা গল্প থেকে একটা আছে। এখানে লাইনটা হয়তো ভুল আছে। শুভার ও ওষ্ঠধর ভাবের আভাস মাত্রে কচি কিসের মতো কেঁপে উঠতো। অর্থাৎ শুভার ঠোঁটটা কিসের মতো কেঁপে উঠতো? পাতার মতো, কিশালয়ের মতো, পল্লব না পত্রের মতো? খুব সহজ। গাছগুলো নদীর জলে পরে একটা লাইন, এটা কবিতার লাইন। পরে কি আছে? গা ধুয়ে, স্নান করে, পাতা ধুয়ে, শিকড় ধুয়ে আসুক। তাহলে এটা শূন্যস্থান দিয়ে আসতে পারতো, গাছগুলো নদীর জলে ড্যাশ আসুক, তাহলেও পারতে। পরাজয় গল্পে ফুটবলার রঞ্জন সরকার ছিল তার ক্লাবের দলের কি ছিল? গোলকিপার, ডিফেন্ডার, লাইনম্যান ও স্ট্রাইকার। শব্দগুলো দেখে তোমাদের উত্তর ঝট করে মনে পড়ে যাবে। এখানে আবার একটা অপশান ভুল ছিল, দেখো কেটে ঠিক করলাম। শহরে কত ধারা কারফিউ চলছিল আদাব গল্পে? তো এখানে 110 ধারা, 144 ধারা, 150 ধারা, 158 ধারা। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায়, এটাও কবিতার লাইন, মাসি পিসি কবিতার লাইন। এ লাইনের শেষে কী ছিল? কানে, মুখে, ঠোঁটে, চোখে। টিকিটের অ্যালবাম গল্পটি যে মূল ভাষায় রচিত, মূল একটা ভাষায় রচিত ছিল, আর তর্জমা করেছিলেন আর বাংলা ভাষায় কে, সেটাও লেখা ছিল। তো মূল কি ভাষায় রচিত ছিল, সে অপশান থেকে লিখবে। তেলেগু, তামিল, গুজরাটি, হিন্দি। তার সঙ্গে বাংলায় তর্জমা করেছিলেন কে, তার নামটা মনে রাখবে। দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার জীবন? এটাই প্রশ্ন ছিল। মন, হৃদয়, প্রাণ, জীবন। তো জীবন উত্তর আমার বলা হয়ে গেছে। তো এটা একটা কবিতার লাইন। বার পুজো হয়, বার পুজো দেখো ওই পরাজয় গল্প থেকে নেওয়া হয়েছে। বার পুজো কবে হয়? রথযাত্রায়, পয়লা বৈশাখে, 25শে বৈশাখে, স্বাধীনতা দিবসে। সমাস কথার অর্থ কী? বিস্তার মানে বড়, মিলন মানে কি? সন্ধি কথার অর্থ হলো মিলন। ভাগ আর সংক্ষেপ, তাহলে সমাস কথার অর্থ হলো সংক্ষেপ। আমি প্রথমে বলেছিলাম যে আমি ব্যাকরণের কোয়েশ্চেনগুলো আমি উত্তর সহ আলোচনা করব। উপমিত কর্মধারয়ের উদাহরণ। দেখবে কর্মধারয়ের আবার ভাগ আছে, উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, রূপক কর্মধারায়, এগুলো ভাগ আছে, মধ্যপদলিপি কর্মধারায়। তো এখানে উপমিত কর্মধারের উদাহরণ বলেছে। পুরুষ সিংহ, লাঠালাঠি, দম্পতি, যুগান্তর। তাহলে দেখো, যুগান্তর যদি আমি ব্যাসবাক্য করি, অন্য যুগ। দম্পতি, জায়া ও পতি। লাঠালাঠি মানে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। তাহলে কোনোটাই কিন্তু কর্মধারয় সমাসের উদাহরণ নয়। তাহলে কি থেকে গেল? পুরুষ সিংহ। তাহলে পুরুষ সিংহের ন্যায়, এটা হলো উপমিত কর্মধারায়ও। সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি? 19, 20, 25, 21। সংস্কৃত উপসর্গ তো অবশ্যই 20টি। শুধু তোমাদের এই অপশানটা জেনে রেখেই হবে না, তোমাদেরকে কি করতে হবে? সংস্কৃত উপসর্গ 20টায় তোমাদেরকে মুখস্থ করতে হবে। 20টা নামই মুখস্থ রাখতে হবে। নামগুলো আমি একবার বলে দিই, দেখো। পরা, অপশমনী, অনু, নির, দূর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি,
পরি, অভি, অপি, উপ, আ। দেখবে আমার এক একটা ভুল হয়ে থাকতে পারে, তোমরা মুখস্থ করবে এবং সঠিক 20টা একদম মুখস্থ রাখবে। উচ্ছ্বাস, উত যোগ শ্বাস, উচ্ছ্বাস। তো উচ্ছ যোগ আশ আছে, উত যোগ শ্বাস আছে, উত যোগ শ্বাস আছে, কোনোটি নয়, তাহলে এইটা হবে উত্তর। শূন্যস্থান পূরণ করো। দেখো পরের পৃষ্ঠায় আছে, এগুলোও তাই, কবিতার লাইন দিয়ে দেখো। ড্যাশ এলেন রন পায়ে, তাহলে আমার তো মানে বলতে ইচ্ছা করছে যে ড্যাশ এলেন রন পায়ে। গোয়ালের দুটি গাভী, তাদের নাম, গাভী দুটোর নাম অবশ্যই সঠিক বানান করে লিখবে, বানানটা একটু দেখে রাখবে। ড্যাশ আর ড্যাশ ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল, এটা পরাজয় গল্প থেকে নেওয়া হয়েছে একটা লাইন। ড্যাশ স্বীকার করতে উভয়ই নারাজ, এটা আদাব থেকে নেওয়া হয়েছে। তুমি ড্যাশ মতো মিলিয়ে যাবে, বিন্দুর মতো, সিন্ধুর মতো, হ্যাঁ দেখো কিসের মতো মিলিয়ে যাবে। তারপর দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও, অর্থাৎ এসিকিউ কোয়েশ্চেন, শর্ট টাইপ অ্যান্সার। সমরেশ বসুর ছদ্মনাম কি? তো সমরেশ বসুর দেখো দুটো ছদ্মনাম আছে, তোমরা যে কোনো একটা ছদ্মনাম লিখলেই হবে। শুভা কোন গ্রামে বাস করতো? শুভার গ্রামের নাম। অলিন্দ পত্রিকার সম্পাদক কে ছিলেন? গঙ্গার পাড়ে গিয়ে কোন দৃশ্য রঞ্জনের চোখের সামনে ভেসে উঠল? অনেক সময় মনে হয় আমরা কোন দৃশ্যটা ঠিকঠাক লিখবো, তো ওই রঞ্জন যখন অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে গঙ্গার ধারে চলে গেছিলো, সেই দৃশ্যের কথা বলা হয়েছে। মাসি পিসি কবিতায় মাসি পিসি কারা? আমার এক স্টুডেন্ট মেয়ে মাসি পিসি কারা লিখেছিল জানো? যে লিখেছিল যে যারা বাচ্চাদের ঘুম পাড়ায় তাদেরকেই বলা হয় মাসি পিসি। তো কেটে দেওয়া উচিত না নম্বর দেওয়া উচিত আমি সেদিন ঠিক করতে পেরেছিলাম না, কিন্তু যেহেতু তোমাদের এটা টেক্সচুয়াল কোয়েশ্চেন দেয়, তোমাদের মাসি পিসি কবিতায় যে মাসি পিসির কথা বলা হয়েছে তোমরা সেই মাসি পিসির কথা লিখবে। হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে, এখানে কার জনপ্রিয়তার কথা বলা হয়েছে? টিকিটের অ্যালবাম থেকে নেওয়া হয়েছে। আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি? আলাদিনের আশ্চর্য প্রদীপ ওই যে কড়ি গাছে কড়ি হলো, আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয় আছে সেটা সে জানতেই পারলো না, ওইখান থেকে নেওয়া হয়েছে। টিকিটের অ্যালবাম, এটাও তাই, এটা মূল অন্য ভাষায় রচিত, তর্জমা করেছে কে সেটা লিখবে। এবার দেখো ব্যাকরণের কোয়েশ্চেন, ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমাস কাকে বলে? তোমরা বই থেকে যদি মুখস্থ করো, লিখতে লিখতে একটা শব্দ যদি আউট হয়ে যায় তাহলে তোমরা আর মনে করতে পারো না, তাই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তোমরা সমাস কাকে বলে কিভাবে লিখবে? যে দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকেই বলা হয় সমাস। এক কথায় 2-3টে পদ সংক্ষেপে একটা পদে পরিণত হয়, তখন তাকে সমাস বলে। তাহলে দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকেই বলা হয় সমাস। অনুসর্গ কাকে বলে? উদাহরণ দাও। শুধুমাত্র অনুসর্গ নয়, অনুসর্গ, উপসর্গ, নির্দেশক, উপসর্গটা নেই যত সম্ভব, তোমাদের বিভক্তি কাকে বলে, নির্দেশক কাকে বলে, বিভক্তি নির্দেশকের পার্থক্য, অনুসর্গ নির্দেশকের পার্থক্য, বিভক্তি অনুসর্গের পার্থক্য, সবগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। তোমরা যদি চাও যে আমি এই কারক, বিভক্তি, অনুসর্গ, নির্দেশক নিয়ে কোনো ভিডিও তোমাদের আপলোড দেব, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি ব্যাকরণ বুঝিয়ে আমি আপলোড দেব। তাহলে আমার এখানে শুধু অনুসর্গ কাকে বলা আছে, অনুসর্গ কাকে বলে সেইটুকুই বলছি। যে সকল অব্যয়, অনুসর্গ একটা অব্যয় পদ, তাহলে যে সকল অব্যয় পদের পরে আলাদাভাবে বসে, পদের সঙ্গে কিন্তু জুড়ে যায় না, এটা মাথায় রাখবে যে যে সকল অব্যয় পদের পরে আলাদাভাবে বসে বাক্যে শব্দ বিভক্তির কাজ করে তাকে বলা হয় অনুসর্গ। অনুসর্গের উদাহরণ দিবে। অনুসর্গ 2 প্রকার, ক্রিয়াজাত ও শব্দজাত। উদাহরণ দিতে পারো, বা কোনো বাক্য লিখে সেই বাক্যটা একটা অনুসর্গের ব্যবহার করে অনুসর্গের তলায় দাগ দিতে পারো। সন্ধি বিচ্ছেদ করে দেখো, রান্না, অন্যান্য, দেখো রান্না হতে পারে, কান্না হতে পারে, তো রাধ যোগ না রান্না, রয়াকা ধয়ে হস চিহ্ন হবে, যোগ না। অন্যান্য, অন্য যোগ অন্য, অন্যান্য। অতি সংক্ষেপে উত্তর দাও মানে 2 মার্কের। শুভা গল্পে শুভার বন্ধু কারা ছিল? তাহলে শুভা, তোমরা প্রথমেই যদি লেখো যে শুভা গল্পে শুভার বন্ধু এরা এরা শুভার বন্ধু ছিল, তার থেকে কি ভালো হবে যে লেখকের নাম লিখবে, যে গল্পকার বা লেখক, এ লেখকটার নাম লিখে এর লেখা অমুক গল্পে শুভার বন্ধু ছিল, দুটো গাভীর নাম অবশ্যই দিবে, তার ছেলে বন্ধুটার নাম দিবে এবং তার আর যা ছানা ছিল, ছাগল ছানা হোক যা ছিল হোক সবগুলোর নাম দিবে। নাগরাজনের অ্যালবামটা তাকে কে দিয়েছিল? তাহলে আমরা প্রথমেই লিখে দেবো না, নাগরাজনের অ্যালবামটা এই দিয়েছিল, তার প্রথম পাতায় এই লেখা ছিল। আমরা চেষ্টা করব যে
সুন্দর রামস্বামীর লেখা টিকিটের অ্যালবাম গল্পে নাগরাজনের অ্যালবামটা তাকে এ দিয়েছিল, কে এর জায়গায় উত্তরটা লিখে দেবে। তার প্রথম পাতায় কী লেখা ছিল, প্রথম পাতায় যেটা লেখা ছিল সেটা ইনভার্টেড কমা দিয়ে লিখবে, যেটাই লেখা ছিল সেটা লিখবে, যে এস নাগরাজন, তারপরে যা লেখা ছিল সেটা পুরোটা লিখবে। লোকটা জানলই না কবিতায়, লোক কি অজানা থেকে গেল, লোকটার কি অজানা থেকে গেল, ওই যে তার বাঁদিকে বুক পকেটের নিচে হৃদয় ছিল সেটা সে কিন্তু তার অজানা থেকে গেছিলো, সেটাকেই সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে লিখবে। কথাটা মনে হতেই রাগে ফুঁসে উঠল রঞ্জন। রঞ্জনের রাগে ফুঁসে ওঠার কারণ কি, যে পরাজয় গল্পে রঞ্জন তার ক্লাবের উপর রেগে গেছিলো, তার কারণটা কী ছিল? অপুর পাঠশালাটি কেমন ছিল? তোমাদের সহায়ক গ্রন্থ আছে কি, একটা উপন্যাস আছে পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। সেই পথের পাঁচালী উপন্যাসের মূল চরিত্রই ছিল অপু। সেই অপুর পাঠশালাটি কেমন ছিল তার বর্ণনা চেয়েছে। এখানে আবার বলেছে অপুকে, তার টিনের বাক্সতে কী কী ছিল। তাহলে এটা আমাদেরকে লিখতে হবে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী গল্পে অপু ছিল এই বলে লিখতে হবে। এমন দুটি উপসর্গের নাম লিখেছে যেটা বাংলা ও সংস্কৃত দুটোর মধ্যেই ছিল, এবং তা দিয়ে দুটো করে শব্দ তৈরি করতে বলেছে। তাহলে আমরা উপসর্গ কাকে বলে আমরা পড়েছি, উপসর্গের শ্রেণীবিভাগ পড়েছি, তার মধ্যে বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ পড়েছি। তো বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ আমি একটু আগে বললাম 20টা, আর বাংলা উপসর্গ তোমাদের বইয়ে দেওয়া আছে। তো দেখবা যে 4টের মিল হবে, তার মধ্যে দুটো নাম লিখলেই হবে। তো আমাদের মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখবো, আ নি বি সু, এই 4টে, আনি বিশু, এই কথাটা যদি তোমরা মনে রাখতে পারো যে আনি বিশু, তাহলে এই 4টে কিন্তু মিল আছে সংস্কৃত আর বাংলার সঙ্গে, এবং তা দিয়ে দুটো করে শব্দ তৈরি করবে, অর্থাৎ আ দিয়ে দুটো শব্দ, নি দিয়ে দুটো শব্দ, বা বি দিয়ে বা সু দিয়ে, তাহলে 4টের মধ্যে যে কোনো দুটো দিয়ে করবে। অর্থ লিখে মূল শব্দ দিয়ে বাক্য রচনা। এই যে তর্জমা, তর্জমা মানে অনুবাদ লিখবে, অনুবাদ দিয়েই বাক্য রচনা করবে না, তর্জমা দিয়ে বাক্য রচনা করবে। যে মূল শব্দ বলেছে, বাক্য পরিবর্তন করো, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে, এটাকে জটিল বাক্যে করতে হবে। তাহলে দেখো এটা সরল বাক্যে আছে, জটিল বাক্যে করতে হবে। জটিল করতে গেলে আমাদেরকে কি করতে হয়, তোমরা ইংরেজিতেও বাক্য পরিবর্তন করেছো, তাহলে জটিল করতে গেলে আমাদেরকে জটিলের যেগুলো দিয়ে যোগ করতে হয় সেগুলো আমাদেরকে জানতে হবে, যেহেতু সেহেতু, যাকে তাকে, যিনি তিনি, যখন তখন। তো এটা দেখো আমাদের যখন তখন দিয়ে হয়ে যাবে, যে ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে, ঘুম পাড়ানি মাসি পিসি যখন ওঠে তখন রাত থাকে, বা ঘুম পাড়ানি মাসি পিসি যখন ঘুম পাড়ানি মাসি পিসি ওঠে তখন রাত থাকে, যেটা দিয়ে করবে সেটাই হবে। সেদিকটার দরজা বন্ধ, না সূচক, আমাকে এই বাক্যটা একটা না আনতে হবে। তাহলে না আনলে সেদিকটা দরজা বন্ধ, না, না কথাটা আমি যদি দিয়ে দিই তাহলে বাক্যটার মানে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমাদের এটার মূল উদ্দেশ্য হলো যে এই বাক্যটার মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন না হয়ে দন্তন্য লাগাতে হবে। তাহলে কি হবে, সেদিকটা দরজা বন্ধ নয়, আর এখানে বলেছে বন্ধ, তাহলে বন্ধ নয় লাগালেই হবে না। তাহলে আমাদেরকে বাক্যের মানে না পরিবর্তন করলে করতে হবে যে সেদিককার দরজা খোলা নয়, খোলা নয় মানেই বন্ধ। কারক নির্ণয় করে বিভক্তি চিহ্নিত করতে বলেছে। রঞ্জন ঘরের মধ্যে চরকির মতো ঘুরছে, কে ঘুরছে, রঞ্জন, কাজটা কে সম্পূর্ণ করছে, রঞ্জন। কে বা কাকে, কে বা কারা, কি বা কাকে, তাহলে আমি এখানে বলেছি কে ঘুরছে, কে বা কারা কর্তৃ হয় তারা, তাহলে এটা কর্তৃকারক, আর রঞ্জনের সঙ্গে কোনো বিভক্তির যোগ নেই, তাই শূন্য বিভক্তি। রাস্তায় কুড়িয়ে পেলাম, এই রাস্তার ভিতর একটা ব্যাপার লুকিয়ে আছে, যে রাস্তায় কুড়িয়ে পেলাম। যদি আমি একটা বাক্য দিতাম যে রাস্তায় পড়ে আছে, ধরো আমি লিখলাম যে সেম রাস্তায় পড়ে আছে, দিয়ে রাস্তার তলায় দাগ, তখন কি এক কারক হবে, এক কারক হবে না। রাস্তায় কুড়িয়ে পেলাম মানে রাস্তা থেকে কুড়িয়ে পেলাম, এই থেকেটা উজ্জ আছে, বা রাস্তা হইতে কুড়িয়ে পেলাম উজ্জ আছে, তাহলে থেকে হইতে হলে অপাদান কারক হয়। আর যদি বলি যে রাস্তায় পড়ে আছে, তখন কি হচ্ছে, যে রাস্তা একটা স্থান, সেখানে পড়ে আছে, তাহলে ওটা হবে স্থানাধিকরণ কারক। আর এইটা কি হবে, রাস্তায় কুড়িয়ে পেলাম মানে রাস্তা থেকে কুড়িয়ে পেলাম, তাই অপাদান কারক। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। দেশান্তর, দেশান্তর অন্য দেশ। সবিনয়, বিনয়ের সহিত বর্তমান, আমরা, আমি, তুমি ও সে। মৃত্যু ভয়, মৃত্যুকে ভয়, হয়ে গেল। তারপরে দেখো 3 মার্কের কোয়েশ্চেন, 3 মার্কের কোয়েশ্চেন অবশ্যই উৎস লিখবে। ইহকাল পরকাল গেল, তাহলে লিখতে হবে আলোচ্য লাইনটি এর লেখা এই কবিতার অংশ, উৎস হয়ে গেল। তারপরে এবার লিখবে যে কবিতায় বর্ণিত লোকটি ইহকাল বলতে বোঝানো হয়েছে যে যে এখন আমাদের ইহজগৎ, মানে যে বেঁচে থাকার সময়, আর পরকাল কীভাবে, পরকাল, তাহলে ইহকাল কাকে বলে, পরকাল কাকে বলে লিখে তারপরে কিভাবে লোকটার ইহকাল পরকাল গেল সেইটা লিখবে।
স্বপনদা, আমি রঞ্জন সরকার বলছি, টেলিফোনে স্বপনদার সঙ্গে রঞ্জন সরকারের কথাবার্তার বিবরণ দাও। তাহলে লিখবে যে আলোচ্য লাইনটি যার লেখা যে গল্প থেকে, অর্থাৎ পরাজয় গল্পের লেখকের নাম মেনশন করে তারপর তাদের কথোপকথনের বিবরণটা প্যারা চেঞ্জ করে লিখবে। এখানে দেখো অনেকগুলো পেট বাড়িতে, এই যে মাসি পিসি কবিতা, এখানে পেট শব্দের আবিধানিক অর্থ কী? কবিতার অর্থ না, আবিধানিক মানে পেট মানে তোমরা কি বোঝো? উদর। পেট শব্দের আবিধানিক অর্থ উদর, যেটা আমাদের শরীরের বিবরণ। আর পেট চালাতে গিয়ে মাসি পিসিদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তা কবিতা অবলম্বনে লেখো। পেট মানে তার বাড়ির যতগুলো ফ্যামিলি মেম্বার আছে সেই ফ্যামিলি মেম্বারের ক্ষুধার জ্বালা মেটানো, সেটাকেই বলা হয়েছে যে পেট চালাতে গিয়ে মাসি পিসিদের কী সমস্যার। তাহলে ওই কবিতার বিষয়বস্তুতেই পুরোটাই তোমাদেরকে মোটামুটি লিখতে হবে, যে তাদের কি কি অসুবিধা, কখন উঠতো, কীভাবে কাজ করতো, পুরোটাই লিখতে হবে। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন? ওই যে পথের পাঁচালী থেকে নেওয়া হয়েছে, যে পথের পাঁচালী থেকে এটা পড়বে। সন্ধি আর সমাসের পার্থক্য, যে কোনো পার্থক্য, অনুসর্গ বা নির্দেশক, অনুসর্গ ও বিভক্তি বা সন্ধি সমাস, যে কোনো পার্থক্যই আসুক না কেন তোমাদেরকে আগে সেই সংজ্ঞা দিয়ে শুরু করতে হবে, যে সন্ধি কাকে বলে, সমাস কাকে বলে। সন্ধি কাকে বলে লিখবে, যে পাশাপাশি দুটি শব্দের কাছাকাছি থাকা ধ্বনির মিলনকে সন্ধি বলে। সমাস কাকে বলে, যে দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সন্ধি কথার অর্থ মিলন, সমাস কথার অর্থ সংক্ষেপ। দুটো পার্থক্য হয়ে গেল। তাহলে তোমরা যদি আবার উদাহরণ দিয়ে দেখাও, আবার সন্ধির কাজ দেখাও, সমাসের কাজ দেখাও, তাহলে হয়ে যাবে। তারপরে দেখো নিজের ভাষায় উত্তর দাও, অর্থাৎ বোধমূলক কোয়েশ্চেন বা জ্ঞানমূলক কোয়েশ্চেন নিজের ভাষায় ভালো করে লিখতে হয়। তো এইগুলো তোমরা রচনাধর্মী কোয়েশ্চেন বলে। রচনাধর্মী মানে ঠিক রচনার মতো প্যারা প্যারা করে পয়েন্ট পয়েন্ট করে লিখবে। তারপরে প্রবন্ধ রচনা 10 মার্কের থাকবে। দেখবে একটা বিজ্ঞান বিষয়ক থাকতে পারে, একটা পরিবেশ বিষয়ক থাকতে পারে, একটা খেলাধুলা বিষয়ক থাকতে পারে। তো একটা প্রকল্প দিয়েছে কন্যাশ্রী, এই কন্যাশ্রী প্রকল্প এই ক্লাস 8-এর জন্য ইম্পর্টেন্ট, খেলাধুলার প্রয়োজনীয়তাটাও ইম্পর্টেন্ট। আর বিজ্ঞান বিষয়ক, পরিবেশ বিষয়ক, কোনো একটা ব্যক্তি বিষয়ক, কোনো একটা বিজ্ঞানী হোক, সে মনীষী হোক, সেটা নিয়ে আসতে পারে। তো খেলাধুলার প্রয়োজনীয়তাটা নিয়ে বলছি, যে দেখো যে কোনো রচনায় তোমরা চেষ্টা করবে যে কোনো একটা শ্লোক বা উদ্ধৃতি দিয়ে শুরু করতে। তো খেলাধুলার প্রয়োজনীয়তা, তো দেখো আমরা যদি প্রথমে এরকম একটা শব্দ দিই যে ছাত্রানাং অধ্যয়ন তপ, ওটা কোটেশনে ঘিরে দিলাম যে অধ্যয়নই ছাত্র জীবনের একমাত্র তপস্যা। তবুও যদি আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা না করি, তাহলে খেলাধুলা না করলে কিন্তু আমাদের শরীর গঠন হবে না। তাই বলে আবার আর একটা কোটেশন দেবে যে স্বাস্থ্যই, কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। তাহলে শরীর ভালো না থাকলে, স্বাস্থ্য ভালো না থাকলে আমরা পড়াশোনা করতে পারবো না। এইভাবে প্রতিটা প্যারায় যদি একটা করে, অর্থাৎ প্রতিটা পয়েন্টে যদি একটা করে কোটেশন দিতে পারো, উদ্ধৃতি দিতে পারো, তাহলে খুব ভালো হয়। তো তোমরা দেখবে একটা অবশ্যই বিজ্ঞান বিষয়ক মুখস্থ করবে, বা বিজ্ঞান কুসংস্কার হতে পারে, বা বিজ্ঞান এর আশীর্বাদ অভিশাপ হতে পারে, যা কিছু একটা বিজ্ঞান বিষয়ক, একটা পরিবেশ বিষয়ক, তারপরে একটা যে কোনো মনীষী বিষয়ক, খেলাধুলা বিষয়ক, এভাবে একটা একটা করে সব বিষয়ক মুখস্থ করে গেলে তোমরা দেখবে কমন পেয়ে যাবে। তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পেতে। তোমাদের 2025-এ যখন তোমরা 9-এ উঠবে, তখন তোমাদের এই টেক্সট বইয়ের মতো কিন্তু প্রশ্ন উত্তর থাকবে না। 9-10-এর বইটা সম্পূর্ণ আলাদা, শুধুমাত্র গল্পটাই থাকবে, তার সঙ্গে কোনো অনুশীলনী থাকবে না। তাই প্রতিটা লাইন থেকে নিজেকে প্রশ্ন তৈরি করতে হবে। তাই জন্য আমি তোমাদের সেই মতো করে ভিডিও বানাবো, তোমরা আমাকে ফলো করবে।